বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটিকে। এটা শুধুমাত্র এখানে একটা মানুষের উপর ভিত্তি করে তৈরি করা হয়নি। এটি এমন একটি গল্প যেটা চেতনা নিয়ে সীমানা অতিক্রম করে ফেলে, যেখানে কিছু মানুষ হয়তো তার স্বপ্নের জন্য বাঁচে, কিন্তু কিছু কিছু মানুষরা এখানে শুধু দেশের জন্য বাঁচে, আর প্রয়োজন হলে এখানে নিজেদেরকে আত্মত্যাগও করে ফেলে। আর প্রত্যেকটা মিশনের পেছনে লুকিয়ে থাকে এমন এক আসল সত্যি যেটাকে দুনিয়া কখনো জানতেই পারিনি। কারণ ধুরন্ধর শুধু একটা নাম না, এটা একটা পরিচয় যে এখানে অন্ধকারে থেকে আলো খুঁজে বের করে। কিন্তু এইবার এখানে শত্রু আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। তবে কি এইবারও ধুরন্ধর সমস্ত কিছু মুশকিলগুলোকে এবারও অতিক্রম করতে পারবে, নাকি এই মিশনে এমনটা হতে চলেছে যেটা এখানে সমস্ত কিছু পুরো বদলে দেবে? সেটাই জানতে পারবো আজকের এই মুভিতে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এখানে জাসকিরাত সিং রাঙ্গেকে দেখতে পাই। সে এখানে আর্মি ক্যাম্পে আর্মিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তারপর আমাদেরকে এখানে তার পরিবারের কথা জানানো হয়, যেখানে আমরা জানতে পারি তার বাবা যে ছিল সে এখানে আর্মিতে ছিল, আর তার দাদুও এক সময় আর্মিতে ছিল। সেই কারণে জাসকিরাতও এখানে আর্মিতে যেতে চেয়েছিল। আমরা এখানে আরো জানতে পারি জাসকিরাতের এখানে দুই বোন ছিল, আর দুজনে এখানে পড়াশোনা করছে। তাদের পরিবার এখানে অনেক খুশিতে থাকতো। তারপর এখান থেকে সিন শিফট হয়। আমরা এখানে জাসকিরাতকে তার বন্ধুর বাড়িতে দেখতে পারি। তার বন্ধু এখানে তাকে নিয়ে ইউপিতে যায় লতিফ আহমেদের সাথে দেখা করার জন্য। এরপর যখন তারা সেখানে পৌঁছে যায় তখন আমরা জানতে পারি পিন্দা যে ছিল সে এখানে তার কাছ থেকে কিছু নেশার পদার্থ নিতে এসেছিল। এই সমস্ত কিছু নেওয়ার পর এখানে পিন্দা যে ছিল সে তার কাছ থেকে একটা AK-47ও চায়, কারণ এখানে খাতরা অনেক বেশি বেড়ে গেছে। তারপর আমরা দেখতে পারি পিন্দা এবং জাসকিরাত সেখান থেকে একটা বন্দুক পেয়ে যায়। তারপর সেখান থেকে তারা তাদের বাড়িতে চলে আসে। এরপর যখন তারা তাদের বাড়ির সামনে আসে তখন তারা দেখতে পারে সেখানে বিধা দাঁড়িয়েছিল। তারপর যখন তারা সেখান থেকে ফেরত চলে আসে তখন তারা এখানে বিদায়ের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। তখন পিন্দা জাসকিরাতকে জিজ্ঞাসা করে যে তুমি কি ভেবে নিয়েছো, তুমি কি সত্যি এটা করতে চাও? জাসকিরাত তখন তাকে হ্যাঁ জানায় বলে সে এখানে বিধায়ের ঘরের মধ্যে ঢুকে যায়। সেখানে আমরা দেখতে পারি কারোর একটা বিয়ে হচ্ছিল। তারপর জাসকিরাত যখন এর ভিতরে ঢোকে তখন সে খুব নির্মম ভাবে সবাইকে গুলি করতে চালু করে দেয় এবং তাদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করে দেয় যে আমার বোন কোথায় রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি বিধায়ের কাছে এখানে জাসকিরাতের বোন রয়েছে। বিধায়কের বাড়িতে এখানে অনেক বেশি লোক ছিল এবং সবার কাছে এখানে বন্দুকও ছিল। সেই কারণে জাসকিরাত এখানে সবাইকে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত সে তার বোনকে খুঁজে পায়। তারপর যখন জাসকিরাত এখানে তার বোন হারলিনকে দেখে, তাকে দেখে এখানে সে কান্না করতে শুরু করে দেয়। আসলে এখানে জাসকিরাতের পরিবারে তার বাবা এবং তার বড় বোনকে মেরে ফেলা হয়েছে। এরপর এখান থেকে সিন শিফট হয়। আমাদেরকে দেখানো হয় যে জাসকিরাতকে এখানে কোর্টে নিয়ে আসা হয়েছে, আর এখানে আমাদের সমস্ত কাহিনীগুলোকে শোনানো হয়েছে। আর এই পুরো ব্যাপারটা এখানে একটা জমি নিয়ে, জাসকিরাতের বাবা এবং বিধায়কের মধ্যে জমি নিয়ে ঝামেলা হয়ে গেছিল। তারপরে বিধায়কের লোকরা এখানে জাসকিরাতের বাবাকে অনেক বেশি খারাপ ভাবে মেরেছিল এবং তার বডিটাকে এখানে তাদের জমির গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল। রইল কথা এখানে তার বোনের, তাদের দুই বোনের সাথে এখানে বলাৎকার করা হয়েছে আর একজনকে এখানে মেরে ফেলা হয়েছে। আর জাসকিরাত যখন এই ব্যাপারটা জানতে পেরেছিল তখন সে আর্মি ক্যাম্প থেকে ফেরত চলে এসেছিল। সেখান থেকে আসার পর সে সিদ্ধান্ত করে নিয়েছিল যে সে বিধায়কের লোকেদেরকে আর ছেড়ে দেবে না, কারণ তার বোন এখন তাদের দখলেই ছিল। সেই কারণে এখানে জাসকিরাত তাদের সমস্ত লোকেদেরকে মেরে ফেলে। কিন্তু কানুন এখানে এমনটা বলে যে জাসকিরাত এখানে যেভাবে 12 জনকে মেরে ফেলেছে এটি একটি বড় অপরাধ। সেই কারণে এখানে হয়তো তার ফাঁসির সাজাও হতে পারে। জাসকিরাত এখানে শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করে এবং তার বন্ধু এখানে পিন্দার সাথেও শেষবারের মতো দেখা করে। পিন্দা আর হারলিন যে ছিল সে একে অপরকে ভালোবাসতো। সেই কারণে জাসকিরাত চাইছিল যে তারা দুজন যেন বিয়ে করে ফেলুক। তারপরে আমাদেরকে দেখানো হয় জাসকিরাতকে এক জেল থেকে অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তাদের উপর এখানে আক্রমণ করে দেওয়া হয় এবং জাসকিরাতকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। শুরুতে তো মনে হয়েছিল এরা হয়তো এখানে বিধায়কের লোক হতে পারে, কিন্তু এমনটা ছিল না। এই অ্যাটাকটা এখানে আসলে ভারতের সুরক্ষা নিয়ন্ত্রণকারী অজয় সান্যাল করিয়েছিল। আর এখানেই আমরা সুশান্ত বনসালকেও দেখতে পারি। আর তারা মিলে এখানে জাসকিরাতকে এই জায়গাতে এনেছিল। জাসকিরাত যখন এখানে অজয় সান্যালকে দেখে তখন তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এখানে তাকে খুব ভালো করে জানতো। অজয় সান্যাল এখানে জাসকিরাতের ব্যাপারে সমস্ত কিছু জানতো। সে এখানে আর্মিতে যেতে চায় সেটাও সে জানতো। অজয় সান্যাল তখন তাকে জানায় যে আমি জানি তুমি এখানে ফাঁসির সাজা পেয়েছো, আমি তোমার ফাঁসির সাজাটাকে এখানে আটকাতে পারবো, কিন্তু এরপর তোমার লাইফস্টাইল এমন হয়ে যাবে যেটা তোমার ফাঁসির থেকেও অনেক বেশি কষ্টকর মনে হবে, কিন্তু এর ফলে তুমি তোমার নাম দেশভক্ত হিসেবে শুনতে
পারবে। তখন জাসকিরাত তখন তাকে জানায় যে আমি এমনটা কেন করব, কারণ আমার জীবন যেটা ছিল সেটা এখন পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে, এর সাথে সাথে আমার পরিবারেরও। তাহলে আমি এমনটা কেন করব যার জন্য এখানে আমার দেশের নাম হবে। অজয় স্যার তখন তাকে জানায় যে তোমার সাথে যা হচ্ছে সেটা একদম খারাপ হয়েছে, কিন্তু মাত্র কয়েকজনের জন্য আমরা এখানে দেশকে খারাপ বলতে পারবো না, কিন্তু তুমি এখানে দেশের জন্য ভালো কাজে আসতে পারো। রইল কথা তোমার পরিবারের, তারা এখানে প্রত্যেক মাসে ক্ষতিপূরণ পাবে এবং তারা এখানে প্রায় 36 বছর ধরে এখানে 30,000 টাকা মাসে মাসে পাবে। অজয় স্যার তখন তাকে আরো জানায় যে আমি তোমাকে একটা ব্যাপার আগে থেকেই জানিয়ে দিতে চাইছি, যে এই লাইফস্টাইলটা আমি তোমাকে দিতে চলেছি এটা ফাঁসির থেকে কিছু কম হবে না, সেই কারণে তুমি এটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। কিন্তু জাসকিরাত এখানে এটা ভেবে নিয়েছিল, সে এখানে অজয় স্যারের সাথ দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল। তারপর জাসকিরাত এখান থেকে একটা নতুন পরিচয় পায়, তাকে এখানে আফগানিস্তান থেকে পাকিস্তানে পাঠানো হয়। তারপর আমরা দেখতে পারি কাহিনী এখানে পাস থেকে প্রেজেন্টে চলে আসে, আর আমরা এখানে রেহমান ডাকাতের মৃত্যুর পর থেকেই এখানে সমস্ত লোকেরাই লেহারের ওপর হুকুম করতে চাচ্ছে, যেখানে সবার আগে এখানে নাম ছিল আরশাদ পাপ্পু, কারণ আরশাদ পাপ্পু এখানে শুধুমাত্র রেহমান ডাকাতকেই ভয় পেত। সেই কারণে এখন তার এখান থেকে চলে যাওয়ার পর সে এখন এখানটাতে তার মর্জি চালাতে চেয়েছিল। পুরো লেহারের লোককে সে জানিয়ে দেয় যে এরপরে এখানকার যে বাদশা সেটা এখন সে হতে চলেছে। অন্যদিকে আমরা এখানে ওজারকে দেখতে পারি যে এখানে অনেক বেশি রেগে রয়েছে, কারণ রেহমান ডাকাতের চলে যাওয়ার পর এখন সে এখানে পুরো পাগল হয়ে গেছে, কারণ সে ভালো করে বুঝতে পেরে গেছিল এই সমস্ত কিছুর পিছনে এখানে এসপি আসলামের হাত রয়েছে, আর সে চাইছিল যে যেভাবে হোক এখানে সে এসপি আসলামকে মেরে ফেলুক। কিন্তু এখানে হামজা তাকে জানায় যে এই কাজটি এখানে এসপি আসলামের কাজ নয়, এটা এসপি আসলাম অবশ্যই করেছে, কিন্তু এর পিছনে এখানে আরশাদ পাপ্পুর হাত রয়েছে। তুমি যদি তোমার রাগটিকে এখানে মেটাতেই চাও তাহলে এখানে আরশাদ পাপ্পুর উপরে মেটাও, কারণ লেহারের এখানে দ্বিতীয় বাদশা সে হতে চলেছে। এরপর আমরা দেখতে পারি এখানে হামজা এবং ওজারের পুরো টিম মিলে এখানে যুদ্ধ করছে, পুরো টিম মিলে এখানে আরশাদ পাপ্পুর উপর অ্যাটাক করছে। আরশাদ পাপ্পুর এখানে প্রত্যেকটা ঠিকানাগুলোকে এখানে ধ্বংস করে দেওয়া হয়, তার যে কটা এখানে দোকান ছিল সমস্ত কিছুতে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, এর সাথে সাথে তার হয়ে যারা কাজ করতো তাদেরকেও এখানে তারা মেরে ফেলে। রইল কথা এখানে আরশাদ পাপ্পুর তাকে এখানে উজের সবার সামনে অনেক বেশি মারধর করেছিল, তার গর্দানটাকে এখানে বের করে ফেলেছিল এবং বলেছিল এর পরের বাদশা এখানে সে হতে চলেছে। কিন্তু উজের এখানে আরশাদ পাপ্পুর মাথাটাকে দিয়ে যেভাবে ফুটবল খেলছিল সেই সময় হামজান এখানে তার ভিডিও করে নিয়েছিল, আর হামজান এই ভিডিওগুলোকে পুরো নেতাদের কাছে ছড়িয়ে দেয়। সেই কারণে নেতাদের উপর এখানে প্রেশার রয়েছে যে তারা এখানে উজেরকে যেভাবে হোক গ্রেফতার করুক, আর নয়তো তাকে এখানে মেরে ফেলুক, কারণ যদি এমনটাই চলতে থাকে তাহলে তাদের হাত থেকে এখানে সরকার ছিনিয়ে নেওয়া হবে। আর এখানে আমরা এসপি আসলামকেও দেখতে পারি, সে বলে যে মিডিয়ার পুরো ফোকাস এখন এদের মধ্যেই রয়েছে, আর মিডিয়াটাকে আমাদেরকে এখান থেকে এখন ঘোরাতে হবে। মিডিয়াকে যদি এখান থেকে আমরা হাটিয়ে দিই তাহলে পরবর্তী সমস্ত চালগুলোকে আমরা এখানে চালতে পারবো। সে তাকে জানায় যে আমরা কলেজের কয়েকটা স্টুডেন্টকে ধরবো এবং তাদেরকে এগুলোর জন্য ব্যবহার করব, তারপর যখন মিডিয়ার নজর তাদের উপর যাবে তখন আমরা উজেরের উপর এখানে কাজ করতে পারবো। সে চায় যে উজেরের বিরুদ্ধে এখানে একটা ওয়ারেন্ট বের হোক আর তার এর জন্য জেল হয়ে যাক, আর জেলে তারা এখানে উজেরকে মেরে ফেলবে। অন্যদিকে আরশাদ পাপ্পুকেও এখানে উজের মারার পরেও সে এখনো শান্ত হয়নি, সে তো এখনো এসপি আসলামের মাথা দিকে চায়, সে যেভাবে হোক এখানে তাকে মারতে চেয়েছে, কিন্তু হামজা এখন তাকে এখানে বোঝা, সে তাকে জানায় যে তোমার বিরুদ্ধে এখানে ওয়ারেন্ট বেরিয়েছে আর তোমাকে ধরার জন্য এখানে কোনো ছোটখাটো পুলিশ আসবে না, বরং তোমাকে ধরতে এখানে রেঞ্জার্স আসবে এবং তোমাকে এখান থেকে টেনে হিজড়ে নিয়ে যাবে, আর নয়তো তারা এখানে তোমাকে মেরে ফেলবে। সেই কারণে তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে বদলাটাকে আমরা পরেও নিতে পারবো। কিন্তু এখানে আমরা জানতে পারি হামজা এবং জামিলও একসাথে মিলে রয়েছে আর তারাও এখানে তাকে গ্রেফতার করাতেই চাইছে। তো উজের যে ছিল সে এখন দুবাই যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। অন্যদিকে আমরা এখানে এসপি আসলামকে দেখতে পারি যে এখানে কলেজের কয়েকজনকে ধরে আনে আর তাকে এখানে খুব বাজেভাবে মারধর করে। এরপরে আমরা দেখতে পারি উজের যে এখানে করাচি থেকে ভালোভাবে দুবাইতে তো পৌঁছে গেছে, কিন্তু দুবাইতে ল্যান্ড হওয়ার পরে তাকে সেখানে অ্যারেস্ট করে নেওয়া হয় দুবাইয়ের পুলিশের দ্বারা। তারপর এখানে দুবাইয়ের অ্যারেস্ট হয়ে যাওয়ার পর লেহারিতে আর কেউ বেঁচে ছিল না যে এখানে সেখানকার বাদশা হতে পারে, কিন্তু সেখানে মাত্র একজন রয়েছে, সেটা হলো হামজা। হামজা এখানে জালিমকে বলে যে তুমি যে পার্টি থেকে রয়েছো পিএপি পার্টি, যেটা এখন ডুবতে চলেছে, আর শুধু আমি এখানে একাই নয় তুমিও এখানে তাকে সাপোর্ট করতে চলেছো, কারণ তুমি যদি এখানে পাওয়ারে থাকতে চাও তাহলে তোমাকে এখানে এমএমপি কে সাপোর্ট করতে হবে। জামিল এখানে তার কথাতে রাজি হয়ে যায়, তারপর এখানে সে তাকে সাপোর্ট করতে শুরু করে দেয়, কারণ পাকিস্তানের উপরে সেই হামলা করতে পারবে যে এখানে তার রাজত্বটাকে চালাতে পারবে, আর পুরো করাচিটাকে এখানে লেহারেই চালাতো। ইলেকশন
চীন এখানে খুব কাছে চলে এসেছিল আর এমএমপি পার্টিও এখানে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। সেই কারণে এই ইলেকশনটা এখন এমএমপি পার্টি জিতে গেছে আর এই ক্রেডিটটা এখানে হামজাদ আর জামিল পায়, যার ফলে তারা এখানে আরো শক্তিশালী হয়ে গেছিল। বাদশাহ হওয়ার পর এখানে হামজা যে ছিল সে শ্রেণী বালুজের সাথে দেখা করতে যায় আর সেখানে শ্রেণী বালুজ যে ছিল সে এখানে হামজাকে শ্রী বালুজের নাম দেয়, যে নামটি এখানে আগে রহমান ডাকাত পেয়েছিল। এরপর এখান থেকে কাহিনী অনেকটা এগিয়ে যায়। তারপর আমরা দেখতে পারি যেখানে হামজা যে ছিল সে এখন পুরো লেহারিতে কবজা করে ফেলেছে। ইয়ালিনাও এখানে অনেক বেশি খুশি রয়েছে আর হামজা আর ইয়ালিনার এখন একটা ছেলে হয়েছে। তারা দুজন মিলে এখানে একটা বড় ঘরও নিয়ে নিয়েছে, যে ঘরটা এখানে অনেক বেশি বড়। এরপরে আমরা এখানে দেখতে পারি মেজর ইকবালকে। মেজর যখন তার বাড়িতে পৌঁছায় তখন তার বাবা ব্রিগেডিয়ার তার উপর অনেক বেশি চিৎকার করে, কারণ তার মতে এখানে মনে হয়েছিল তার ছেলে এখানে কোনো কাজেরই নয়। কারণ ব্যাপারটা হলো এখানে ভারতে এখন 2014 সালে বিজেপির সরকার চলে এসেছে আর সেইখানের প্রধানমন্ত্রী এখন মোদিজি হয়ে গেছে। সেই কারণেই এখানে মেজর ইকবালের বাবা তার উপর অনেক বেশি চিৎকার করে এবং তাকে বলতে লাগে যে তুমি যে বলেছিলে সেখানে কে প্রধানমন্ত্রী হবে এবং কে অন্য মন্ত্রী হবে সেই সমস্ত কিছু এখানে আইএসি চালাতো, কিন্তু এখন তোমার জন্য এখানে সমস্ত কিছু পুরো পরিবর্তন হয়ে গেছে আর এখন এখানে তোমার মধ্যে আর কিছুই বেঁচে নেই। এরপরে আমরা এখানে হামজাকে দেখতে পারি, যেখানে আমরা দেখতে পারছি হামজাকে মেজর ইকবাল তার কাছে ডাকে। সেখানে মেজর ইকবাল হামজাকে বলে যে তুমি যেভাবে কাজ করছো বা যেভাবে লেহারিতে তোমার দখলটাকে বুঝিয়ে রাখছো তোমার জন্য এখন সেখানে সমস্ত কিছু বদলে যাচ্ছে, তুমি আর সেখানে আর কিছুই নও। এরপরে আমরা দেখতে পারি হামজাকে মেজর তার কাছে ডাকে এবং তাকে ডেকে জানায় যে যেভাবে তুমি কাজগুলো করছো আর যেভাবে তুমি লেহারিতে দখল বসাচ্ছ এটা দেখে বড় সাহেবের নজর এখন তোমার উপর পড়ে গেছে, সেই কারণে সে তোমার সাথে এখন দেখা করতে চায়। এই জন্য এখানে হামজা ইকবাল এবং জামিল মিলে এখানে বড় সাহেবের সাথে দেখাও করতে যায়। আর এখানে বড় সাহেব আর কেউ ছিল না, তিনি ছিলেন দাউদ ইব্রাহিম। তিনি এখানে অনেক বেশি বয়স্ক হয়ে গেছে, তার সাথে সাথে তিনি এখানে সবসময় অসুস্থ থাকতো। এর সত্ত্বেও তিনি এখানে বিছানায় শুয়ে শুয়ে পাকিস্তানের সমস্ত ডিসিশন গুলো তিনিই নিতেন। ইন্ডিয়াতে কখন কি করাতে হবে সেই সমস্ত কিছু ডিসিশনও এখানে তিনিই নিতেন। রিসেন্টলি তিনি একটা প্ল্যান করেছে, পাকিস্তানে কিছু লোক ইন্ডিয়া থেকে আসতে চলেছে, তারা এখান থেকে অনেক বেশি ড্রাগস নিয়ে আসবে, কারণ করাচিতে এখানে ড্রাগসের দাম অনেক কম আর এই ড্রাগস গুলো যখন এখানে ইন্ডিয়াতে পৌঁছায় তখন সেগুলো অনেক দামে বিক্রি হয়। সেই ড্রাগস গুলো বিক্রি করলে এখানে অনেক বেশি পয়সা পাওয়া যায়, যার ফলে তারা এখানে বন্দুক কিনতে পারে। এরপর আমরা দেখতে পারি এই ড্রাগস গুলো এখান থেকে পাচার করার দায়িত্ব হামজা পেয়েছে। তার সাথে সাথে তাকে এটাও জানানো হয়েছিল যে এসপি আসলাম তার সাথে থাকবে যাতে এখানে কোনো সমস্যা না হয়, কিন্তু হামজা এখানে ড্রাগসের ব্যবসা করতো না। এসপি আসলামও তার এখানে সাথ দেবে যাতে এখানে সমস্যা কোনো না হোক। হামজা এখানে ড্রাগসের সাপ্লাই করতো না, কিন্তু তার সত্ত্বেও তাকে এই কাজটি করতে হতো, কারণ এই সমস্ত কিছু এখানে বড় সাহেব তাকে করতে বলেছিল। কিন্তু তার আগে যারা ইন্ডিয়া থেকে এখানে আসতে চলেছে তাদেরকে আনতে যাওয়ার জন্য এখানে হামজাকে যেতে হবে। এরপর যখন সে এখানে এয়ারপোর্টে পৌঁছায় তখন সে সেই লোকটাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এখানে ইন্ডিয়া থেকে এসেছিল। ইন্ডিয়া থেকে তো এখানে 3 জন এসেছিল, কিন্তু তাদের মধ্যে একজন যে এসেছিল তার নাম এখানে পিন্দা ছিল, যে এখানে হামজার ছোটবেলার সেই বন্ধু ছিল। হামজা এখানে পিন্দাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে লাগলো যদি পিন্দা তাকে এখানে চিনতে পেরে যায় তাহলে এটা অনেক বড় বিপদ হয়ে যাবে। হামজা এখানে তার সাথে ভয়ে ভয়ে দেখা করে, কিন্তু পিন্দা তাকে এখনো চিনতে পারেনি। হামজার মাথায় এখানে অনেক প্রশ্ন ঘুরছিল, যেখানে সে মনে করছিল যে এই এখানে পিন্দাকে চিনতে পেরে গেছে, তাহলে সে হয়তো তাকে চিনতে পেরেছে কিনা। তার সত্ত্বেও সে এখানে তার সাথে যায় এবং তার সাথে এখানে ড্রাগসের ডিলগুলো করে। এরপর ইকবাল এখানে সবাইকে নিয়ে জহর মিস্ত্রির কাছে নিয়ে যায় আর ইনি সেই ব্যক্তি যে এখানে কান্দার হাইজ্যাককে সেই সময় প্লেনটিকে হাইজ্যাক করেছিল। আর এই ব্যক্তি সেই সময় বলেছিল হিন্দুরা অনেক বেশি ভীতু হয় এবং তার সাথে সাথে সে আরো জেনেছিল যে আমাদেরকে কিছু করতে পারলে সে করে দেখাও, আমরা তোমার পাশেই থাকি। এখানে আমরা জানতে পারি জহর মিস্ত্রি ড্রাগসের সমস্ত কিছু সামলাতো আর তিনি সমস্ত কিছু এখানে ইন্ডিয়াতে পাচার করতো।
হামজা এখানে জহর মিস্ত্রিকে খুব ভালো করে দেখে। এরপর যখন এখানে ডিলটি ফাইনাল হয়ে যায় তখন হামজা এখানে পিন্দা এবং বাকি দুজন সাথীকে নিয়ে তার বাড়িতে আসে, কারণ সেখানে একটা ছোট করে পার্টি হচ্ছিল। সেই পার্টিতে এখানে এসপি আসলামও এসেছিল। সবাই সেখানে অনেক বেশি এনজয় করছিল এবং এখানে এটাও ডিসকাস করা হচ্ছিল যে এরপর এখানে ড্রাগস গুলোকে কিভাবে পাচার করা হবে। এরপর আমরা দেখতে পারি পিন্দা যে ছিল সে এখানে অনেক বেশি নেশা করে ফেলেছিল আর হামজা এখানে তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাচ্ছিল। কিন্তু যখন তারা এখানে ওয়াশরুমে যায় তখন এখানে পিন্দা হামজাদকে চিনতে পেরে গেছিল। সে তাকে জিজ্ঞেস করতে লাগে যে কত বছর ধরে এখানে রয়েছো, বাড়ির কথা কি মনে পড়ে না? এইটা শুনে এখানে হামজা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে এখানে তার মায়ের কথা তাকে জিজ্ঞেস করে এবং তার পরিবারের ব্যাপারে। তখন পিন্দা তাকে জানায় যে তার মা এবং পরিবার একদম ঠিক আছে আর আমি তোমার বোনকে এখানে বিয়ে করে ফেলেছি আর আমাদের একটা বাচ্চাও রয়েছে। হামজা এখানে পিন্দাকে বলে তুমি আতঙ্কবাদী হয়ে গেছো, তুমি তো আগে এরকম ছিলে না। কিন্তু পিন্দা তখন তাকে জানায় যে পাকিস্তানে এখানে তুমি থাকো আর আতঙ্কবাদী তুমি এখানে আমাকে বলছো। তারপর হামজা এখানে পিন্দাকে জানায় যে তোমাকে এই ডিলটাকে ক্যান্সেল করতে হবে, কারণ এই ডিলটা যদি এখান থেকে ইন্ডিয়ায় চলে যায় তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কিন্তু পিন্দা এখানে তার কথাতে রাজি হলো না, তাদের এখানে ঝামেলা হয়। পিন্দা এখানে নেশায় অবস্থায় ছিল, সেই কারণে সে এখানে হামজার ওপর অ্যাটাক করে দেয়, যার কারণে এখানে শেষ পর্যন্ত পিন্দা মারা যায়। হামজা এখানে তাকে মেরে ফেলতে চায়নি, কিন্তু তাদের এখানে ছোট্ট ঝামেলার জন্য এখানে পিন্দা মারা গেছে। এরপর যখন পিন্দা এখানে মারা যায় তখন হামজা বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত হবে, সে অনেক ঘাবড়ে গেছিল। তখনই আমরা দেখতে পারি এখানে উমার নামের একটি ছেলে আসে যে এখানে ইন্ডিয়ারই একজন এজেন্ট ছিল। আর উমার এসে এখানে হামজাকে জানায় যে তোমার এখানে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি, আমার যতটা কাজ ছিল ততটা আমি করে ফেলেছি, বাকিটা এখন এখানে তোমাকেই সামলাতে হবে। উমার এখানে হামজাকে আরো জানায় যে আমাকে কখনো ভুলে যেও না, দিল্লির একটা ছোট পকেট মার এখন দেশের জন্য কত বেশি উপকার আসতে চলেছে। তারপর আমরা দেখতে পারি হামজা সেখান থেকে বাইরে চলে আসে আর উমার এখানে পিন্দাকে দুটো গুলি মেরে দেয়, যাতে সবার এখানে মনে হোক যে এখানে উমারই পিন্দাকে মেরে ফেলেছে। এখন এখানে সমস্ত লোক জানতে পেরে গেছে যে উমার ছিল সে ইন্ডিয়ার একজন এজেন্ট ছিল। আলাম এখানে উমারকে প্রশ্নবাদ করছিল, তখন আমরা দেখতে পারি সেখানে হামজা চলে আসে এবং সে এসে এখানে উমারকে গুলি মেরে তাকে শেষ করে ফেলে। আলাম এখানে হামজাকে জানায় যে তোমার এমনটা করা একদমই উচিত হয়নি। তখন হামজা চিৎকার করে তাকে জানায় যে আমার বাড়িতে আমার গেস্টকে মারার অধিকার শুধু মৃত্যুই রিজার্ভ করে। হামজা এই কদিনে যা যা করেছে এইগুলো দেখে এখানে আলাম তার উপর সন্দেহ করা শুরু করে দিয়েছে। আর আলাম এই সমস্ত কথা এখানে গিয়ে এসপি কে জানায় এবং তাকে বলে যে আমি আগের থেকে এখানে হামজাকে সন্দেহর চোখে দেখেছিলাম, কিন্তু এখন তার প্রতি সন্দেহটা আমার আরো বেড়ে যাচ্ছে। আমার মনে হয় সে হিন্দুস্তানের কোনো একটা এজেন্ট রয়েছে। এসপি তখন তাকে জানায় তোমার যদি তার উপর সন্দেহ হয়ে থাকে তাহলে সেই সন্দেহটাকে এখানে ক্লিয়ার করে নাও। এই সমস্ত কথা যখন তারা এখানে বলছিল তখন পাশ থেকে এলিনা তাদের কথাটা শুনতে পেয়ে যায়। সেই কারণে তারও মনে হচ্ছিল যে কোথাও না কোথাও এখানে হামজা হিন্দুস্তানের সত্যি কোনো এজেন্ট। সেই কারণে সে বাড়িতে এসে খোঁজবিন করতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে সে এখানে হামজার একটা ডায়েরি খুঁজে পায়, যার মধ্যে হামজা যাদেরকে মারতে চায় তাদের নামগুলোকে লিখে তাদেরকে মারার পর সেটাকে কাট করে দেয়। আলিনা জানতে পেরে গেছে হামজা যে সে একজন হিন্দুস্তানি এজেন্ট। এরপর যখন হামজা এখানে এলিনার সামনে আসে তখন এলিনা তার সামনে একটা বন্দুক ধরে নেয় এবং তাকে বলতে লাগে যতক্ষণ এখানে ব্যাপারটা ব্যবসা এবং রাজনীতি ছিল ততক্ষণের জন্য সেটা ঠিক ছিল, কিন্তু এটা এখন আমার দেশের জন্য চলে এসেছে। কিন্তু সে এখন এখানে আর চুপ থাকবে না। এরপর এখানে সে আরো জানায় যে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মেরে ফেলো, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দাও। এই ডায়েরির মধ্যে যাদের যাদের নাম লেখা রয়েছে সবাই এখানে টেররিস্ট। এরা যারা যারা রয়েছে সবাই এখানে হিন্দুস্তানে ঝামেলাও করেছে, কিন্তু এখানে নিজের কোনো দোষী ছিল না তখন, কিন্তু তাদের তখন কোনো দোষী ছিল না। আমাদের লড়াইটা এখানে পাকিস্তানের সাথে না, আমাদের লড়াইটা হলো যারা এখানে আতঙ্ক করে তাদের সাথে। এরা যতটা পরিমাণে আমাদের দেশের জন্য খাতরা তার দ্বিগুণ বেশি তোমাদের দেশের জন্য, কারণ এরা কখনো ভালো কাজে আসে না, এরা শুধুমাত্র অন্য দেশের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই সমস্ত কিছু শুনে এখানে এলিনা রাজি হয়ে যায় আর তাকে বলে যে এই সমস্ত কিছুর মধ্যে যেন আমার ছেলের কিছু না হোক। এর সাথে সাথে এলিনা এখানে হামজাকে আরো জানিয়ে দেয় যে এসপি সাহেব তোমার উপর সন্দেহ করা শুরু করে দিয়েছে, যার কারণে তোমাকে এখানে সাবধানে থাকতে হবে। তারপর অন্যদিকে আমরা এখানে এসপি আসলামকে দেখতে পারি যাকে দুবাই জেল থেকে পাকিস্তানি জেলে শিফট করা হয়েছে, কিন্তু এখানে এসপি আসলাম তাকে কিভাবে মেরে ফেলে
ফেলবে সেটার প্ল্যান সে এখানে করে ফেলেছে। এর সাথে সাথে সে এখানে হামজার ব্যাপারেও জানতে পেরে গেছে, সেই কারণে সে চাইছিল সে এখানে আগে হামজাকে মেরে ফেলবে। তারপর আমরা দেখতে পারি হামজা এখানে এসপি আসলামকে ফোন করে এবং তাকে জানায় যে যে রুটের দ্বারা তুমি এখানে উজারের ওপর আক্রমণ করতে যাচ্ছ সেই রাস্তা দিয়ে যেও না, বরং তুমি অন্য কোনো রাস্তা দিয়ে যাও। এসপি আসলাম জানতে পেরে গেছে হামজা এখানে শ্রীনি বালাজের সাথে দেখা করতে গেছিল। যেভাবে এসপি আসলাম এখানে হামজার ফিল্ডিংটাকে সেট করতে চাইছিল, হামজাও তার সেরকম ভাবে করার চেষ্টা করছে, কারণ হামজা যখন এখানে শ্রীনি বালাজের কাছে গেছিল তখন তাকে সমস্ত কিছু বলে ফেলেছিল। যে কলেজের স্টুডেন্টগুলোকে এখানে মারা হয়েছিল তাদেরকে এখানে এসপি আসলামই মেরে ফেলেছে। অন্যদিকে আমরা এসপি আসলামকে দেখতে পারি যে বুঝতে পেরে গেছিল যে হামজা তাকে যে রুট দিয়ে যেতে বলেছে সেইখান দিয়ে যদি সে যায় তাহলে হামজা তাকে সেখানে মেরে ফেলবে। তারপর এসপি আসলাম এখানে উজারের কাছে আমারকে পাঠায় আর এসপি আসলাম নিজে যায় এখানে হামজার কাছে তাকে মেরে ফেলার জন্য। অন্যদিকে আমরা এখানে হামজাকে দেখতে পারি যার কাছে এখানে জালিমও বসেছিল আর তিনি এখানে সমস্ত কিছু শুনছিল। তখন এখানে হামজা এবং এসপি আসলামের সাথে ফোনে কথা হচ্ছিল, একে অপরকে এখানে অনেক বেশি কথা শোনায়। এসপি আসলাম তাকে জানায় যে তুমি যে চালটি খেলছো সেটা তোমার জন্য ভালো হবে না, কিন্তু এমনটা ছিল না। আসল বিপদ তো এখানে এসপি আসলামের ওপরেই ছিল। এসপি আসলামকে মারার জন্য এই প্ল্যানটা করা হয়েছিল নাকি এখানে উজয়কে মারার জন্য। তারপর আমরা দেখতে পারি এখানে এসপি আসলামের গাড়িতে একটা গাড়ি এসে ধাক্কা মারে, যার ফলে এখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর এই ব্লাস্টের জন্য এখানে এসপি আসলাম মারা যায় আর এসপি আসলামের কাহিনীটা এখানে শেষ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি উজয় এখানে আমারকে তো মারতে পারিনি, যার ফলে এখানে উজয়ের সারা জীবনের জন্য জেল হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি এখানে উজয়ের সাথে দেখা করতে হামজা যায় এবং তাকে গিয়ে জানায় যে তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। এরপর ধীরে ধীরে এখানে হামজার সমস্ত রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছিল। এসপি আসলামে মারা যাওয়ার কারণে এখানে গভর্নমেন্ট তো অনেক বেশি রেগে রয়েছে, কিন্তু তারা এখানে বুঝতে পারছিল না যে এসপি আসলামকে এখানে কে মেরে ফেলেছে। অন্যদিকে আমরা এখানে হামজাকে দেখতে পারি যে দুবাই যাওয়ার জন্য এখানে তৈরি হয়ে গেছে। তারপর যখন সে এখান থেকে দুবাই পৌঁছায় তখন তার সাথে এখানে দেখা হয় অজয় সান্যাল এবং সুশান্ত বানসালের সাথে। হামজা এখানে তাদেরকে সমস্ত ব্রিফিং গুলো দিয়ে দেয় এবং তাকে আরো জানিয়ে দেয় যে এখানে 500 এবং 1000 টাকার নোট ছাপার মেশিনটা এখানে পাকিস্তানে রয়েছে আর 11 কোটি টাকা এখানে নেপালের রাস্তা হয়ে ইন্ডিয়াতে পৌঁছে গেছে। এই সমস্ত কিছু এখানে অজয় জানতো না, কিন্তু খুব রিসেন্টলি সুশান্ত তাকে এই ব্যাপারটা জানিয়েছে যে খুব রিসেন্টলি এটা উত্তরপ্রদেশে পৌঁছে গেছে। হামজা তখন থেকে জানায় যে এই পয়সার দ্বারা এখানে উত্তরপ্রদেশে সে কাউকে সহজে এখানে উত্তরপ্রদেশের হেড পোস্টে বসতে দেবে না। হামজা তখন থেকে জানায় যে 11 কোটি টাকা তো এখানে শুধু শুরু ছিল, এখনো 60 কোটি টাকা এখানে যেতে বাকি রয়েছে। অজয় সান্যাল তখন থেকে জানায় যে তুমি তোমার কাজটি অনেক ভালো করে করছো, সেই কারণে আমরা তোমাকে এখন একটা ফ্রি হ্যান্ড দিতে রাজি রয়েছি। তুমি পাকিস্তানে এখানে যা ইচ্ছে তাই করতে পারো, যাকে ইচ্ছে তাকে মারতে পারো। এরপর আমরা দেখতে পারি হামজা সেখান থেকে পাকিস্তানে আবার চলে আসে এবং আসার পর লেহারিতে এখানে আবারও রাজ করা শুরু করে দিয়েছে। এরপর আমরা দেখতে পারি এখানে একটা নিউজ বেরিয়ে আসে যেখানে 8 নভেম্বর থেকে এখানে ইন্ডিয়াতে 500 এবং 1000 টাকার নোটগুলো ব্যান্ড হয়ে গেছে। এইটা পাকিস্তানের লোকরা শুনতে পেলে অনেকটা ঘাবড়ে যায়, কারণ পাকিস্তান এখানে ইন্ডিয়াতে আতঙ্ক ছড়ানোর জন্য ফান্ডিং দেয়, কিন্তু এখন এই ফান্ডিংটা আটকে যাবে আর তাদের কাছে যে পয়সা বানানোর মেশিনটা রয়েছে সেটাও এখন আর কোনো কাজে লাগবে না। এই মেশিনটা যেটা ছিল এটা এখানে খানানি ব্রাদার্স এর ছিল আর তাদের কাছে এখনো 60,000 কোটি স্টক এখনো বাকি রয়েছে। সেইগুলোকে এখন সে কিভাবে সরাবে সেটার জন্য সে এখানে ইকবালকে ফোন করে, কিন্তু ইকবাল এখানে তার কোনো সাহায্যই করতে পারে না। খানানির কেউ যদি এখানে সাহায্য না করে তাহলে সে এখানে পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে। সেই কারণে খানানি এখানে হামজাকে ফোন করে এবং তাকে জানায় যে এই পয়সাগুলোকে তো এখানে ঠিকানা লাগাতেই হবে, যেভাবে হোক এগুলোকে ইন্ডিয়াতে পাঠাতে হবে। হামজা তখন থেকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় রয়েছো। খানানি তখন তাকে জানায় যে সে তার ফ্যাক্টরিতে রয়েছে। হামজা যখন জানতে পারে খানানি তার ফ্যাক্টরিতে একা রয়েছে তখন সে তার কাছে যায় এবং তাকে খুব বাজেভাবে সেখানে মেরে ফেলে এবং সমস্ত পয়সাগুলো সেখানে জ্বালিয়ে ফেলে। এরপর হামজা যখন এখানে ফ্রি হ্যান্ড পেয়ে গেছে, যে সমস্ত লোকেরা
যারা এখানে ইন্ডিয়াতে আতঙ্ক ছড়িয়েছে, যত এখানে আতঙ্কবাদী রয়েছে সবাইকে এখানে হামজা খুব বাজেভাবে মারতে শুরু করে দেয়। পাকিস্তানি এই কাজগুলো এখানে কে করছে সেটা এখানে পাকিস্তানের হেডরা বুঝতে পারছে না, শুধু এখানে একজনের পর একজন লোক মারা যাচ্ছে। অন্যদিকে এখানে আমরা দেখতে পারি উমার এখানে হামজার উপর সন্দেহ করা চালু করে দিয়েছে, কিন্তু সে একজনের পর একজন এখানে মেরেই যাচ্ছিল। তারপর আমরা দেখতে পারি এখানে হামজা শেষ পর্যন্ত জহর মিস্ত্রির কাছে পৌঁছে যায়। হামজা তাকে এখানে সহজে মৃত্যু দেবে না, সে চেয়েছিল এখানে তাকে তড়পিয়ে মারবে, কারণ সেই ব্যক্তি যে এখানে কাঞ্জার হাইজাকে বলেছিল যে ইন্ডিয়ার লোকেরা অনেক বেশি ভীতু, আর আমাদের কিছু করে দেখাতে পারলে করেই দেখাও, আমরা এখানে পাশেই থাকি। অজয় সান্যাল তখন তাকে জানিয়েছিল যে তাদের কিছুই হবে না, ইন্ডিয়ার সরকার এখানে তাদেরকে খুব সহজেই সেখান থেকে বের করে ফেলবে। অজয় সান্যাল তখন এখানে তাদেরকে বলেছিল ভারত মাতার জয় করতে, কিন্তু ভয়ের চোটে তখন কারোর মুখ থেকে আওয়াজ বেরায়নি। আজ এখানে এখন হামজা তাকে খুব বাজেভাবে মারছে। এরপর আমরা দেখতে পারি এখানে হামজা অজয় সান্যালকে ভিডিও কলে নেয়, আর তার সামনেই এখানে তাকে খুব বাজেভাবে মারতে শুরু করে দেয়। এরপর অজয় সান্যাল এখানে জহল মিস্ত্রিকে জানায় যে সেই দিন আমার একটা কথা এখানে বাকি রয়ে গেছিল। তারপর জহর মিস্ত্রি এখানে সেই লাইনটাকে পুরো করে এবং এখানে ভারত মাতার জয় বলে। তারপরেই এখানে জহর মিস্ত্রিকে মেরে ফেলা হয়। আমরা দেখতে পারি এখানে মেজর ইকবাল হামজাকে ফোন করে এবং তাকে জানায় যে বড় সাহেব আমাদেরকে মনে করেছে, আর আজকে আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি। হামজা এখানে বুঝতে পারছিল না যে বড় সাহেব তার সাথে দেখা করার জন্য কেন ডেকেছে। সে যদি এখন তার সাথে দেখাই করতে চায়, সেই কারণে হামজা এখানে একটা প্ল্যান করে ফেলেছে। সেখানে সে দাউদ ইব্রাহিমকে মেরে ফেলতে চেয়েছে। আসলে ডিআরডিও এখানে এমন একটা পয়জন তৈরি করেছে যেটা এখানে চামড়ার দ্বারা ভেতরে ঢুকে পুরো দেহটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এই পয়জনটিকে এখানে সাইলেন্ট কিলারও বলা হয়। এরপর হামজা এবং ইকবাল এখানে বড় সাহেবের সাথে যখন দেখা করে, তখন বড় সাহেব তার প্ল্যানিংটাকে এখানে তাদেরকে জানায়। তিনি বলেন যে আমাদের হাত থেকে সমস্ত প্ল্যানিংটা এখানে বেরিয়ে যাচ্ছে, সেই কারণে আমাদেরকে এখন কিছু একটা বড় করতে হবে। লস্করে তাইবা থেকে আমার এখানে 30 থেকে 40 জন প্রয়োজন, যারা এখানে হিন্দুস্তানে আতঙ্ক ছড়াতে পারে। 2 থেকে 3 জন যখন এখানে ভারতে এত বেশি আতঙ্ক ছড়াতে পারে, তাহলে 30 থেকে 40 জন এখানে কত বেশি আতঙ্ক ছড়াবে। আর তাদেরকে এখানে হাতিয়ার দেওয়ার দায়িত্ব এখানে হামজা পেয়েছিল। এখানে হামজা বড় সাহেবের সাথে হাত মিলিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে এখানে এটা করতে পারেনি। এরপর হামজা এখান থেকে গিয়ে এলিনার সাথে দেখা করে এবং এলিনাকে গিয়ে জানায় যে কালকে আমি অনেক বড় একটা কাজ করতে চলেছি, হতে পারে কালকের পর আমাদের আর কখনোই দেখা হবে না। সেই জন্য হামজা তাকে জানায় যে তোমাকে আজকেই দেশ ছাড়তে হবে, আমি তোমার জন্য টিকিট জোগাড় করে ফেলেছি। এরপর অন্যদিকে আমরা এখানে মেজর ইকবালকে দেখতে পারি যে এখানে লস্করে তাইবার লোকেদের সাথে দেখা করে, তাদের সাথে সেখানে কথা বলে এবং তাদের সবাইকে বুঝিয়ে দেয় যে ইন্ডিয়াতে গিয়ে এখানে কিভাবে আতঙ্ক ছড়াতে হবে। সেখান থেকে সে 40 থেকে 50 জনকে সিলেক্ট করে এবং তাদেরকে জানায় যে এইবার ইন্ডিয়াকে আমাদেরকে পুরো ধ্বংস করে ফেলতে হবে। হামজা যখন তার বাড়ি থেকে বেরোয়, তখন তার বাড়িতে উমার চলে আসে এবং সে এসে হামজার ছেলের মাথায় বন্দুক ধরে ইয়ালিনাকে জিজ্ঞাসা করতে লাগে হামজাকে এখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট কিনা, কিন্তু ইয়ালিনা এখানে তাকে কিছুই বলতে পারে না। উমার এখানে সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে গেছে, সেই কারণে সে এই ব্যাপারটা ইকবালকে এবার জানাতে চেয়েছে। ইকবালও এখন বুঝতে পেরে গেছে হামজা যে ছিল সে এখন ইন্ডিয়ান একজন এজেন্ট ছিল। অন্যদিকে মেজর ইকবালের বাবা যে এখানে মেজর ইকবালকে সবসময় গালি দিত, সেও এখন এই কাজ করছে। সেই কারণে মেজর ইকবাল তাকে এখানে খুব বাজেভাবে মেরে ফেলে এবং তাকে বলে যে তোমার কাহিনী তো আমাকে আম্মা আগে থেকেই বলে দিয়েছিল, তুমি 1 নম্বরের ভাগোড়া ছিলে। পরের দিন হামজা এখানে সমস্ত হাতিয়ার গুলোকে নিয়ে এখানে মেজর ইকবালের কাছে যায়, কারণ লস্করে তাইবাকে এই সমস্ত কিছু বন্দুকগুলো দিতে হবে। কিন্তু অন্যদিকে মেজর ইকবাল তো জানতে পেরে গেছিল হামজা যে ছিল সে তো ইন্ডিয়ান একজন এজেন্ট ছিল, সেই জন্য তিনি সমস্ত প্ল্যানিং গুলো করে রেখেছিল যে হামজাকে এখানে কিভাবে মেরে ফেলতে হবে। হামজা যখন এখানে আসে তখন মেজর ইকবাল তাকে অনেকগুলো নকল নোট দেয়। এই ব্যাপারটা এখানে রেজওয়ান জানতে পেরে গেছিল, কিন্তু সে এখানে ভিতরে আসতে পারেনি। যদিও রেজওয়ানও এখানে একজন হিন্দুস্তানি এজেন্ট ছিল, আর সে এখানে হামজার সাথে মিলে এখানে সে অনেকগুলো কাজও করেছে, কিন্তু মেজর ইকবাল যে ছিল সে এখন হামজার ওপর অ্যাটাক করে দেয়। সে তাকে খুব বাজেভাবে এখানে মারতে শুরু করে দেয়, কিন্তু হামজা এখানে কিছুই করতে পারছিল না।
বরং সে এখানে বারবার ঘড়ির দিকে তাকিয়ে যাচ্ছিল, কারণ হামজা এখানে কিছু প্ল্যানিং করে রেখেছে। আসলে এখানে আসার আগে এখানে হামজা যে ছিল সে শ্রীনি বালুচের কাছে গিয়েছিল এবং তাকে গিয়ে বলেছিল যে আমি তোমার সমস্ত শত্রুগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসলে তুমি কি করবে। তখন শ্রীনি বালুচ তাকে জানিয়েছিল যে এমনটা যদি হয় তাহলে সে এখানে দাবাহি মাছিয়ে দেবে। হামজা তখন তাকে জানিয়েছিল যে তার জন্য তাহলে তৈরি হও, আমি এমনটাই করতে চলেছি। এখানে একবার হামজাকে মারছিল, কিন্তু হামজা তখন তাকে জানায় যে তোমার এখানে বাজি শেষ হয়ে গেলে আমি আমার বাজি শুরু করব কিনা। তখনই সেখানে একটা ধামাকা হয়, যার ফলে এখানে সমস্ত বিল্ডিংটা ধ্বংস হয়ে যায়। হামজা এখানে যে সমস্ত হাতিয়ার গুলো নিয়েছিল তার মধ্যে এখানে টাইম বোম লাগানো ছিল, কিন্তু এখানে এখনো ইকবালের কিছু লোকেরা বেঁচে রয়েছে। সেই কারণে এখানে হামজা ইকবাল এবং তার সাথীদের সাথে এখানে লড়াই করছিল। দুজনের এখানে খুব বাজেভাবে ফাইট হচ্ছিল। তারপর আমরা দেখতে পারি ইকবাল এখান থেকে পালিয়ে যায়। হামজাও তখন এখানে ইকবালের সমস্ত লোকদের সাথে লড়াই করতে শুরু করে দেয়, আর বালুচের আর্মিরা এখানে তাকে সাহায্য করে। অন্যদিকে হামজা এখানে দেখতে পেয়ে গেছিল ইকবাল কোন দিকে পালিয়েছে, সেই কারণে এখানে হামজাও তাকে ফলো করতে শুরু করে দেয়। তারপর আমরা দেখতে পারি তাদের দুজনের মধ্যে এখানে অনেক বেশি ফাইট হয়, কিন্তু শেষ পর্যন্ত একে অপরের সামনে চলেই এসেছে, যেখানে ইকবাল এখানে হামজাকে খুব বাজেভাবে মেরেছিল, কিন্তু হামজার মধ্যে এখানে অনেক সহ্য ক্ষমতা ছিল। তারপর আমরা দেখতে পারি শেষ পর্যন্ত এখানে হামজা ইকবালকে অনেক বাজেভাবে মারে। সেখানে তার দুটো পাটিকে কেটে ফেলে, তারপর তার বডিটাকে এখানে ফিউলের ট্যাঙ্কের মধ্যে ফেলে আগুন লাগিয়ে দেয়। সমস্ত কিছু শেষ করার পর সে এখানে ইয়ালিনাকে ফোন করে এবং তাকে জানায় যে আমি শেষবারের মতো তোমার মুখে আমার নামটা শুনতে চেয়েছিলাম। তারপর সে তার আসল নাম জাসকিরাত তাকে জানায়। এরপর শেষ পর্যন্ত এখানে পাকিস্তানি আর্মিরা তাকে ধরে ফেলে এবং তাকে এখানে খুব বাজেভাবে মারতে শুরু করে, কিন্তু তার সত্ত্বেও এখানে হামজা তাকে কিছু বলছিল না। কিন্তু এই ব্যাপারটা যখন এখানে অজয় সান্যাল জানতে পারে, তখন সে ISI এর হেড হাসানের কাছে ফোন করে এবং তাকে জানায় যে এই মুহূর্তে তুমি যদি সেই বান্দাটাকে না ছেড়ে দাও তাহলে সে এখানে পুরো পাকিস্তানটাকে উড়িয়ে দেবে। তখন তাকে হাসান জানায় যে এখন তো তোমার পালা, কিন্তু অজয় সান্যাল তখন তাকে জানায় যে একটা ফটো এবং একটা ভিডিও পাঠিয়েছি, সেটা একটু দেখো। তারপর যখন সে ভিডিওটাকে দেখে তখন সে বুঝতে পারে এখানে হাসান যখন পাকিস্তানের ডিল করছিল ইসরায়েলের সাথে অনেকগুলো মিসাইল নিয়ে, তখন এখানে এই ভিডিওটাকে তোলা হয়েছিল। পাকিস্তানরা এই ভিডিওটার ব্যাপারে তখন জানতে পারেনি, কিন্তু এই ভিডিওটা এখানে হাসানের কাছে পৌঁছে গেছে। আর এর সাথে সাথে ইসরায়েলের লোকেরা এই ভিডিওটাকে ইন্ডিয়ার কাছেও পাঠিয়ে দিয়েছে। অজয় সান্যাল এখানে হাসানকে বললে যে তুমি যদি ইসরায়েলের সাথে কোনো ডিল করো আর সেটা সে আমাদেরকে জানাবে না, এমনটা হতে পারে না, তোমাদের জন্য ভালো এটাই হবে। সেই বান্দাটাকে এখানে ভালোভাবে ছেড়ে দাও, আমরা এখান থেকে প্রাইভেট জেট পাঠাচ্ছি। যদি একটাও এখানে ভুল করো তাহলে পাকিস্তানের জন্য অনেক বড় বিপদ আসতে চলেছে। তারপর এখানে হাসান হামজাকে নিয়ে অজয় সান্যালের বলা জায়গাটাতে নিয়ে যায়, কিন্তু তখন তাকে নিতে সেখানে জামিল আসে। আর এখানে আমরা অনেক বড় একটা ব্যাপার জানতে পারি, জামিল যে ছিল সে এখানে 45 বছর ধরে পাকিস্তানে এজেন্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর জানা যায় যে সে এখানে ইন্ডিয়ার একটা এজেন্ট ছিল, আর 45 বছর আগে তাকে এখানে পাকিস্তানে পাঠানো হয়েছে। এরপর যাওয়ার সময় এখানে হামজা জামিলকে একটাই কথা বলে, তার শুধু এখানে একটাই জিনিসের আফসোস থাকবে, সে দাউদকে এখানে মারতে পারেনি। এটা শোনা মাত্রই জামিল তাকে একটা ফটো দেখায় এবং তাকে জানায় যে দাউদ যেভাবে এখানে আপাইজ হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে তার পিছনে এখানে জামিলেরই হাত রয়েছে, কারণ DRDO সে সাইলেন্ট কিলার পয়জনটিকে এখানে জামিল তাকে অনেক আগে দিয়ে দিয়েছিল। সেই কারণে দাউদ এখানে আপাহিজ হয়ে গেছে। জামিল তখন তাকে জানায় যে তড়পিয়ে তড়পিয়ে মেরে যে মজাটা আসে সেটা একবারে মেরে আসে না। এরপরে আমরা দেখতে পারি হামজা আবারও ইন্ডিয়াতে চলে আসে। ইন্ডিয়াতে আসার পর সে এখানে অজয় সান্যাল এবং বানসানের সাথে দেখা করে। এখানে আসার পর হামজা এখানে তাকে সমস্ত কিছু খুলে বলে যে এগুলো সে এতদিন ধরে করে এসেছে। এরপরে এখানে হামজা না জাসকিরাত যে ছিল সে এখানে পাঞ্জাবে যায়, নিজের শহরে যায় এবং নিজের বাড়িতে যায়। এরপর সে নিজের পরিবারের সাথে দেখা করে না, কারণ সে ভালো করে জানতো সে যদি একবার তাদের সাথে দেখা করে ফেলে তাহলে সে আর কখনোই ফেরত আসতে পারবে না। সেই কারণে সে তাদেরকে দেখে সেখান থেকে চলে আসে। এরপর আমাদেরকে দেখানো হয় জাসকিরাত কিভাবে 2 বছর ধরে সে এখানে বানসালের আন্ডারে ট্রেনিং করেছিল এবং অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। এখানে সমস্ত সোলজারদেরকে একটাই কথা জানানো হয় যে বলিদানি হলো এখানে পরম ধর্ম। আর এর সাথেই ধুরন্ধর মুভির পার্ট 2টি এখানেই শেষ হয়ে যায়।
মুভি এক্সপ্লেনিংটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।